চড়াম চড়াম ঢাক বাজাবো, গুড় বাতাসা খাওয়াবো। আহা শোনা গো, এই ডায়লগগুলো আজকে কেন দিচ্ছি? তার কারণ হচ্ছে এর সঙ্গে একজনের নামই অতপ্রতভাবে জড়িত, অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। দিদির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। ভাই, নিজের ভাই বলতেন দিদি, যে কেসটা হচ্ছে আমার ভাই। দিদি অত্যন্ত স্নেহভাজন একজন মানুষ ছিল। কিন্তু এই স্নেহভাজন মানুষ, এই কেষ্ট আজকে দিদিকে ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে। তাহলে ভাবুন, দিদি যার অসময় পাশে দাঁড়িয়েছিল, এমনকি তেহার জেলে যখন এই কেসটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল গরু পাচার কেসের যে ব্যাপারে, তখন কিন্তু দিদি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল যে এ ধরনের কাজ আমার কেসটা করতে পারে না। শুধু ওকে ইডি শুধু শুধু ফাঁসিয়েছে, সিবিআই ওকে শুধু শুধু ফাঁসিয়েছে। আসলে কেসটা দলের প্রতি খুবই কর্মঠ, এবং কেসটাকে সবাই ভয় পায় ভোটের আগে, বিশেষ করে সেই জন্যে কেসটাকে এইভাবে ফাঁসিয়েছে। কারণ কেসটার ওপর নাকি সবার একটা রাগ ছিল, প্রতিহিংসার রাগ। সেই প্রতিহিংসার রাগ মেটানোর জন্য নাকি কেসটাকে মিথ্যে কেস দিয়ে তেহার জেলে পাঠানো হয়েছিল। অনেক চেষ্টা করেছে দিদি, অনেক চেষ্টা করেছে কেসটাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ পারেনি। যখন বাগডুই যখন ঘটনাটা ঘটে, তখনও কিন্তু দিদির হাত কেসটার মাথায় ছিল বলেই দিয়ে কেসটা বেঁচে এসছে। এবং সেই সময় কেসটার নামে কোনো সেভাবে কোনো কেস হয়নি। এমনকি পুলিশকে মারতে গেছিল, পুলিশকে উল্টো পাল্টা কথা বলেছিল, গেজা কেস দিয়ে জেলে ভরে দেবো, এইসব কথাগুলো কেসটার মুখেই শোনা গেছে। তখনও কেউ সেভাবে ওর কিছু কেসটার কিছু করতে পারিনি। তার কারণ ওই যে দিদির অতি প্রিয় ভাই কেসটা, আর সব সময় দিদির হাত তার মাথার উপর রয়েছে। সেই কেসটা যে কোনোদিন দিদিকে ছেড়ে যাবে, দিদি কোনোদিন ভাবতে পারিনি। যদিও তৃণমূল পার্টিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, একে একে সবাই সরে সরে যাচ্ছে, এবং দিদি নতুন করে দল গঠন করবার জন্য বাইরে থেকে কর্মী নিয়ে আসছে তৃণমূলে, যাতে নতুন করে তৃণমূল দলটা বড় করে গঠিত হয়। কিন্তু আমরা ইতিমধ্যেই জানি ঋতব্রতও একটা দল তৈরি করেছে দিদি থেকে সরে গিয়ে, এবং বেশিরভাগই ঋতব্রতর এই দলেতে ঢুকেছে, মানে যোগ দিয়েছে। এই কেসটারও শনিবার দিনেই ঋতব্রতর দলে যোগ দেওয়ার কথা এবং কলকাতায় আসার কথা ছিল। যদিও ফোন করে জানা গেছে যে কেসটা এখন অসুস্থ, কলকাতায় আসতে পারেনি, তিনি বীরভূমের বাড়িতেই রয়েছে। তবে অরূপ রায়কে জিজ্ঞেস করা হয়েছে কেসটার বিষয়ে, যে কেসটা কি সত্যি এই ঋতব্রতের দলে যোগ দিচ্ছে। অরূপ রায় বলেছে হ্যাঁ, ওনাকে জেলা প্রেসিডেন্সের একটা পদ দেয়া হয়েছে। তবে আমরা এই থেকেই শিওর হলাম যে প্রেসিডেন্সির একটা যখন পদ দেওয়া হয়েছে প্রেসিডেন্টের, তখন নিশ্চয়ই কেসটা এই দলেতে আসছে। যদিও মুখে কেসটা কোনো কিছু স্বীকার করেনি। ঋতব্রতকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে ঋতব্রত বলেন যে ভোটের ফল বেরোনোর পর প্রায় 30 বার ওনার সাথে নাকি কেসটার কথা হয়েছে, মানে অনুব্রত মণ্ডলের ফোনেতে কথা হয়েছে। তবে দলে যে যোগ দেবেন অনুব্রত, সেই বিষয়ে কিন্তু ঋতব্রত কোনো কথা বলেনি, কেসটাও কোনো কথা বলেনি। কিন্তু তার যে পরিষদরা রয়েছে, তাদের মুখে, পারিষদ যারা রয়েছে, আরো যারা সব মানে এই ঋতব্রতর দলে যোগ দিয়েছে, তাদের মুখে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে উনি নাকি প্রেসিডেন্সি পদ পেয়েছে, এবং আমরা ধরে নিতেই পারি উনি এই ঋতব্রতর দলেতেই যোগ দেবেন। কিন্তু কোথায় গেল সেই দিদি? যে দিদির বিপদে পড়লে পরে দিদির হাত আগে উঠে যেত কেসটার মাথায়। যত খুন, চিটিংবাজি, ২ নম্বরি কারবার, যত কিছু এই কেসটার দ্বারা একে একে হয়েছে, আর তাকে সাপোর্ট করে গেছে এই আমাদের অতি প্রিয় এই দিদি মমতা ব্যানার্জি। তখন ধরতে গেলে কেসটাকে সব কাজেতে, সব কিছুতে এই দিদি বেশি সাহায্য করেছে, এবং দিদি সবসময় একে সাপোর্টও করেছে। যে কেসটা এই ধরনের কোনো কাজই করতে পারে না, কেসটাকে আসলে সবাই ভয় পায়, তো ভয় পেয়ে ওকে ভাসানোর চেষ্টা করছে এবং ওকে জেলে ভরছে, বারে বারে জেলে ভরছে। কিন্তু আমরা জানি ওর দুর্নীতি কাজকর্ম পাহাড় প্রমাণ হয়ে গেছে, পাহাড় সমান ওর দুর্নীতি কাজকর্ম। কিন্তু ওই যে দিদির হাত তখন ছিল কেসটার মাথায়, কেসটার টিকিটিও কেউ ধরতে পারতো না। যদিও তেহার জেল থেকে ঘুরে এসছে, সেই বিষয়েও কিন্তু দিদি বলেছিলেন যে যতদিন সে তেহার জেলে থাকবে, যে ততদিন যেন জোর কদমে যেন লড়াই চলে যায়, যতদিন না ও তেহার জেল থেকে বেরিয়ে আসছে। শুধু তাই নয়,
যখন তেহার জেল থেকে বেরিয়ে আসবে কেসটাকে যেন বীরের সম্মান দেয়া হয়। ভাবুন, একজন দুর্নীতিমূলক মানুষকে নাকি বীরের সম্মান দেয়া হবে, হ্যাঁ? যে একটা দুষ্কর্ম করে জেলে গেছে, তেহার জেলে গেছে একটা মানে গরু পাচারের মতো একটা জঘন্যতম একটা কাজ করে, তাকে নাকি বীরের সম্মান দিয়ে আনা হবে জেল থেকে। এটা দিদির আদেশ ছিল। তাহলে কতখানি দিদি এই কেসটাকে ভালোবাসতো একবার বুঝুন। কিন্তু সেই দিদিরই হাত ছেড়ে দিল কেসটা। আজকে কেসটা সেই দিদির সাথে বেইমানি করলো। তবে কেসটা নিজে মুখে না বললো, তার দলের লোক বা ঋতব্রতর দলে যারা একে একে যোগ দিচ্ছে তারাই কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ, ও আমাদের দলে খুব তাড়াতাড়ি যোগ দেবে। এমনকি আজ শনিবার তার নাকি এই ঋতব্রতর দলে যোগ দেওয়ার কথা ছিল। এখন কেন এখন কেন কেসটা এই ধরনের বেইমানি করছে দিদির সাথে? আজ তো দিদির অসময়, দিদির দল চলে গেছে, একে একে সব সাংসদরা, বিধায়করা সব দল পাল্টে ঋতব্রতর দলে আসছে। দিদির দল ধরতে গেলে ভেঙে চুরচুর হয়ে গেছে। কিন্তু এখন তো এই কেসটার তো দিদির পাশে দাঁড়ানোর কথা, কারণ দিদি সব বিষয়ে এই কেসটাকে নিজের ভাইয়ের মতো বাঁচিয়েছে। কেসটাকে কোনো রকম আঁচ আসতে দেয়নি। তার যত রকম মানে বদ কাজের সঙ্গে এই দিদির সাপোর্ট ছিল, যত ডায়লগ, যত রকম মানে এই ক্রিমিনাল কাজকর্মর সঙ্গে এই দিদির সাপোর্ট ছিল। পুলিশকে মারধর, পুলিশকে অপমান করা, শুধু তাই নয়, মানুষকে সুযোগ পেলে গেঁজা কেস, তিনি তো প্রকাশ্যেই বলেছেন, গেঁজা কেস দিয়ে, আর্মস কেস দিয়ে জেলে ভরা, এগুলো তো অত্যন্ত অন্যায় কাজ, কিন্তু এগুলোও দিদি তখন সাপোর্ট করেছে। ভেবেছিল অসময়ে এরাই আমার পাশে থাকবে। কিন্তু দেখুন, দল চলে গেলে মানুষের কিরকম অবস্থা হয়, এই মমতা ব্যানার্জিকে না দেখলে বোঝা যায় না। আজকে মমতা ব্যানার্জির যারা বিশ্বস্ত, যারা কাছের লোক, যেই দিদির দল চলে গেল, অমনি সবাই একে একে ঋতব্রতর দলে যোগ দিল এবং দলও ভাগ হয়ে গেল। আজকে মমতার দলে হাতে গোনা কজন। এখন মমতা ব্যানার্জি মরিয়া হয়ে উঠেছে তার ভাইপোকে বাঁচানোর জন্য। তার মাথার ঠিক নেই। দেখলেন না, কদিন আগেই তার কর্মীকে তিনি নিজে হাতে মারলেন। এরকম কোনোদিনও আমরা দেখেছি যে এরকম দিদি কোনোদিনও এরকম করেছে? কিন্তু এখন দিদির মাথার ঠিক নেই, তার নিজের দলের কর্মীকে তিনি মারলেন। ভাবা যায়? বাইরে থেকে সব লোক আনছে তার নিজের দলে জয়েন করানোর জন্য, তাদের বড় বড় স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আজকে যারা দিদি, যাদের একদিন পাশে ছিল, দিদি যাদের একদিন সব দিক থেকে বাঁচিয়েছে, সবকিছু থেকে তাদের বাঁচিয়েছে, আজকে তারা চলে গেল। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই কেসটা চলে যেতে দিদি হয়তো প্রকাশ না করলেও মনে মনে আহত হয়েছে এবং কষ্টও পেয়েছে। এই তো দেখুন না, এই যে কেসটা চলে গেল, তো দুদিন পরই দেখবেন ওদের দলই বলবে এইসব মানে এইসব মানুষ যত চলে যাবে আমাদের দল তত পরিষ্কার হবে, এইসব অসৎ মানুষ যত চলে যাবে আমাদের দল থেকে, আমাদের দল তত পরিষ্কার হবে, তত মজবুত হবে। কিন্তু আমরা তো মনে করি এই তৃণমূল পার্টিটা মানেই হচ্ছে অসৎ। খুব হাতে গোনা হয়তো দু একজনকে সৎ পাবেন, তাও পাবেন কিনা সন্দেহ। আচ্ছা, সেটা নয়, পরের ব্যাপার। কিন্তু এই যে কেসটা মানে অনুব্রত মণ্ডল, ও যে এই কাজটা করলো, দিদির সাথে এই যে বেইমানিটা করলো, এটা কি ঠিক করলো? আর যদি দিদির দল থাকতো, আর যদি দিদি জিতে আসতো, আমি বলতে পারি একটা কেউ যে অন্যায় কাজই, যত রকম অন্যায় কাজ এই পার্টিটা করেছে, কিন্তু কেউ এই দিদির হাত ছাড়তো না। কিন্তু তারা আজকে তাদের পিঠ বাঁচানোর জন্যে, নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য একে একে সব ঋতব্রতর দলে চলে যাচ্ছে, যে তাদের নাকি কোনো দোষ নেই। কিন্তু এইভাবে কি নিজেদের বাঁচাতে পারবে? কারণ এই দলে তো ধরতে গেলে প্রত্যেকেই, যতজনের নাম, যতজনের মুখ আমাদের চোখে ভেসে আসছে বা আমরা এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, প্রত্যেকেরই টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, মানে এক একটা ইমারত তৈরি হয়ে গেছে এই তৃণমূলের পার্টির দৌলতে। সেটা তো এমনি এমনি নয়। সেক্ষেত্রে নিশ্চয়ই দিদির প্রশ্রয় ছিল, দিদিকে না জানিয়ে তো কেউ কোনো কাজ করবে না। কিন্তু সেই দলই আজকে, সেই তারাই আজকে, যাদের দিদি এককালে বড়লোক করে দিয়েছে, রাজা মহারাজা করে দিয়েছে, আজকে তারাই দিদির হাত ছেড়ে চলে যাচ্ছে। এটা তো একটা বড় বেইমান, এরা এক একটা বড় বেইমান।
আর সত্যিই দিদির কপালটা মনে হচ্ছে খুবই খারাপ, দিদির আজকে খুবই খারাপ সময় যাচ্ছে। কিন্তু এই যে দিদি, বুঝুন আপনি এই 15 বছরে মানুষের সাথে কত অন্যায় করেছেন, কত চোখের জল ফেলিয়েছেন, কত মা বাবা বোন স্বামী কতজনের কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনি। আজকে সেই কর্মফলই আপনাকে ভোগ করতে হচ্ছে। দেখছেন তো, অসময়ে পাশে কেউ থাকে না, কেউ না। আজকে না পারবেন আপনি ভাইপোকে বাঁচাতে, না পারবেন আপনি নিজে বাঁচতে, কিন্তু যারা আপনার দলে ছিল তারা নিজেদের স্বার্থে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। তখন দেখা যাক কজন আপনার দলেতে থাকে এবং আপনার দল কিভাবে আবার নতুন করে গঠিত হয়। বিশ্বাস করুন, এই তৃণমূল দলটা যে কোনোদিন এই ধরনের ভেঙে চুরচুর হয়ে যাবে বা এরকম যে সবাই ছন্নছাড়া হয়ে যাবে স্বপ্নেও কেউ ভাবতে পারিনি। না জনতা ভাবতে পেরেছে, না দিদি নিজে ভাবতে পেরেছে, মানে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ভাবতে পেরেছে এই দিনও আসতে পারে। একটা কথা আছে জানেন তো, কর্মফল, কর্মফল কোনোদিন মানুষকে ছাড়ে না। কারণ আপনি 15 বছরে যা কর্ম করে গেছেন বা যা অন্যায় করে গেছেন তার শাস্তি আপনাকে তো পেতেই হবে। আর ঠিক এইভাবে এই জন্মেই পেতে হয় এই কথাটাও আমরা শুনেছিলাম। আপনাকে দেখে প্রমাণ হচ্ছে কথাটা একদম সত্যি। এই জন্মেই মানুষকে তার কর্মফলের শাস্তি পেতে হয়। এভাবে যে তৃণমূল পার্টিটা ভেঙে চুরচুর হয়ে যাবে, একদম নিশ্চিহ্ন হয়ে যাবে ভাবতেই পারা যায়নি। কারণ এই মুহূর্তে দল তৈরি করা খুব শক্ত ব্যাপার। যারা দলে তাবৎ তাবৎ নেতা মন্ত্রীরা ছিল তারাই তো সব সাইড হয়ে চলে যাচ্ছে ঋতব্রতর দলে। দিদি একা কজনকে নিয়ে এই দল গঠিত করতে পারবে? যতই বাইরে থেকে আসুক পারবেন পুনরায় আগের মতো তৃণমূল পার্টিকে গঠন করতে? অসম্ভব। দেখা যাক কি হয়।